আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, কেমিস্ট্রি বেস সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে কথা বলবো রসায়ন প্রথম পত্র রাসায়নিক পরিবর্তন এইচএসসি পরীক্ষা 2025 এমসিকিউ সলভ। আমাদের প্রথম প্রশ্ন আছে যে হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান। তাইলে হাইড্রোনিয়াম আয়ন আমাদের লিখতে হবে। হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে যে H3 ও উপরে হবে প্লাস, তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। এই হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো মৌল, এই দুটোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মধ্যে এটা হচ্ছে অক্সিজেন হচ্ছে 3.5 আর হাইড্রোজেন হচ্ছে 2.1। এখন আমাদের দেখতে হবে যে সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন, সন্নিবেশ বন্ধন এবং হাইড্রোজেন বন্ধন। অপশনে আছে ক নাম্বার হচ্ছে আয়নিক ও সমযোজী, খ নাম্বার হচ্ছে সমযোজী ও সন্নিবেশ, গ নাম্বার হচ্ছে যে আয়নিক ও সন্নিবেশ, আর ঘ নাম্বার হচ্ছে আয়নিক ও হাইড্রোজেন বন্ধন। তাহলে আমাদের দেখতে হবে যে এই বন্ধনগুলোর শর্ত কি কি। আমাদের ক নাম্বারটা যদি নিয়ে আলোচনা করি, তাহলে ক নাম্বারটা হচ্ছে আয়নিক ও সমযোজী বন্ধন। তাহলে আয়নিক হতে হলে একটি ধাতু থাকবে, একটা অধাতু। তাহলে এখানে কিন্তু ধাতু নেই, দুটোই অধাতু, হাইড্রোজেনও অধাতু এবং অক্সিজেনও অধাতু। ধাতু চেনার উপায় হচ্ছে যে উচ্চারণ হবে আম শেষে, যেমন ম্যাগনেসিয়াম, হিলিয়াম ইত্যাদি, ক্যালসিয়াম। আর অধাতুর ক্ষেত্রে আম উচ্চারণ হবে না, সেক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেনও অধাতু, অক্সিজেনও অধাতু। তাহলে আয়নিক যৌগ মানে আয়নিক বন্ধন হওয়ার সম্ভাবনা নেই। এখন দেখতে হবে সমযোজী বন্ধন। হ্যাঁ, অবশ্যই সমযোজী বন্ধন হবে। তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য হচ্ছে 0.5 থেকে 1.9 মধ্যে হলেই এটা হচ্ছে যে পোলার যৌগ। তাহলে হাইড্রোনিয়াম আয়নে এখানে হচ্ছে আমাদের সমযোজী বন্ধন হতে পারে। এখন এইখানটে সন্নিবেশ বন্ধন হতে গেলে দেখতে হবে যে এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে কি না। তাইলে মুক্তজোড় ইলেকট্রন নির্ণয় করার সূত্র হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 6টা, মাইনাস একযোজী অপর অপর যে মৌল হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে সংযুক্ত আছে কত, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, কয়টি পরমাণু আছে 3টা, তারপর হচ্ছে ব্র্যাকেট, তারপর হচ্ছে মাইনাস প্লাস মাইনাস চার্জ। তাহলে এখানে 6 - 3, এখন মাইনাস, এখানে হচ্ছে যে হাইড্রোনিয়াম আয়নে হচ্ছে ধনাত্মক চার্জ প্লাস, তাইলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 1, তাহলে 6 - 4 = 2, তাহলে এক জোড়া। তাইলে মুক্তজোড় ইলেকট্রন কতটা, একটি আছে। তাহলে এখানে হচ্ছে যে সমযোজী ও সন্নিবেশ, অর্থাৎ খ নাম্বার হবে আনসার। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আয়নের পোলার আয়ন বেশি হলে সংশ্লিষ্ট যৌগের বৈশিষ্ট্য। 1 হচ্ছে যে সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়, 2 হচ্ছে পানিতে দ্রাব্যতা কম হয়, 3 হচ্ছে যে আদ্র বিশ্লেষণ প্রবণতা বৃদ্ধি পায়। তাহলে সেক্ষেত্রে দেখতে হবে আমাদের সমযোজী যৌগ বেশি হয়, তাহলে সমযোজী যৌগ বেশি হওয়ার পোলার আয়ন বৈশিষ্ট্য আমাদের জানতে হবে ফাজানের নীতি। ফাজান বলছে যে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যে বিকৃতি, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকেই বলবো আমরা পোলার আয়ন। তাহলে পোলার আয়ন বেশি হবে, ক্যাটায়নের আকার ছোট হতে হবে, অ্যানায়নের আকার বড় হতে হবে, এবং ক্যাটায়নের চার্জ যদি বেশি হয় এবং অ্যানায়নের চার্জ যদি বেশি হয়, অর্থাৎ ক্যাটায়নও যদি ডি ও এফ অরবিটালে থাকে, তাহলে এখানে পোলার আয়ন ক্ষমতাটা বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে আয়নের পোলার আয়ন তাহলে এখানে হচ্ছে যে ধনাত্মক হিসাব করতে হবে, তাইলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে এবং পানিতে দ্রাব্যতা কম হবে। আর 3 নম্বরটা যদি আমরা দেখি আদ্র বিশ্লেষণ প্রবণতা বৃদ্ধি পাবে, তাহলে আদ্র বিশ্লেষণ হওয়ার ক্ষেত্রে হবে আমাদের পানি। তাহলে এখানে দেখো তো হবে কি, তাহলে এটাও হবে না। তাহলে প্রশ্নের উত্তর হবে ক। পোলার আয়ন নির্ভর করে, পোলার আয়ন নির্ভর করবে ফাজানের নীতি অনুযায়ী। আমরা কিছুক্ষণ আগে বললাম। পূর্ববর্তী প্রশ্ন হচ্ছে ফাজানের নীতিতে বলছে যে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যে বিকৃতি, অর্থাৎ
ইলেকট্রন মেঘের বিকৃতিকেই আমরা পোলার আয়ন বলবো। তাহলে পোলার আয়ন নির্ভর করবে চারটা জিনিসের উপর। একটা হচ্ছে যে ক্যাটায়নের আকারের উপর, অ্যানায়নের আকারের উপর, ক্যাটায়ন অ্যানায়ন চার্জের উপর, আর হচ্ছে ডি ও এফ অরবিটালে ইলেকট্রন থাকলে পোলার আয়নের ক্ষমতা বেশি হবে। তাহলে আমরা পাইলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন বন্ধন সম্ভব নয় কোনটিতে? উত্তর হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিড, প্রোপানল, অর্থোনাইট্রোফেনল আর প্রোপানন, এগুলা অপশন দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের নির্বাচন করতে হবে যে কোনটি হবে। হাইড্রোজেন বন্ধন সম্ভব নয় কোনটিতে? তাইলে প্রোপানন। প্রোপাননের কার্যকারীমূলক হচ্ছে যে সিও। তাহলে হাইড্রোজেন বন্ধন হওয়ার শর্ত হচ্ছে যে হাইড্রোজেন বন্ধন হবে শর্টকাট। হাইড্রোজেন বন্ধন হওয়ার শর্ত হচ্ছে যে নফ। কেউ বা এইরকমভাবে পড়ে হাইড্রোজেন বন্ধন গঠন হওয়ার সংক্ষিপ্ত যে টেকনিক সেটা হচ্ছে ফন হচ্ছে যে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। এখানে তড়িৎ ঋণাত্মকতার মানের উপর নির্ভর করে হাইড্রোজেন বন্ধন হবে। ফ্লোরিন ডানে থাকে পর্যায় সারণীর, এজন্য ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5 আর নাইট্রোজেন হচ্ছে 3। তাহলে এই হাইড্রোজেন বন্ধন সম্ভব হবে শুধুমাত্র ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই তিনটি মৌল যদি হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে তাহলে সেখানে আমাদের কি হবে? হাইড্রোজেন বন্ধন সম্ভব, আদারওয়াইজ হবে না। ইথানোয়িক অ্যাসিড অক্সিজেন আছে, ইথানল অক্সিজেন আছে, ওএইচ আছে। তারপর হচ্ছে যে অর্থোনাইট্রোফেনল, তাইলে অর্থোনাইট্রোফেনল নাইট্রোমূলকে হচ্ছে ON2, হ্যাঁ এটা হচ্ছে নাইট্রোমূলক। তাহলে এখানে নাইট্রোজেন আছে এবং অক্সিজেন আছে, তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। কিন্তু কার্বন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান দেখতে হবে। তাহলে কার্বন হচ্ছে আমাদের 2.5 আর অক্সিজেন হচ্ছে 3.5, তাহলে কিটোনে হবে না। পরবর্তীতে প্রশ্ন হচ্ছে যে কোন যৌগে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? এখানে দেওয়া আছে বেনজোইক অ্যাসিড, ফেনল, অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল। তাহলে আমরা একটা বেনজিন চিত্র অঙ্কন করলাম। এটা হচ্ছে অর্থ পজিশন, এটা হচ্ছে মেটা পজিশন, আর এটা হচ্ছে প্যারা পজিশন, তাহলে এই নাইট্রো মূলকে হচ্ছে যে দ্বিবন্ধনযুক্ত আছে। নাইট্রো মূলকের গাঠনিক সংকেত হচ্ছে নাইট্রোজেন হচ্ছে ত্রিযোজী মৌল। এখন এখানে তড়িৎ ঋণাত্মকতার মানের কারণে অক্সিজেনে একটি ইলেকট্রন গ্রহণ করবে এবং একটি মুক্তজোড় ইলেকট্রন এইভাবে থাকবে। তাহলে এখানে হচ্ছে অক্সিজেন। তাহলে এখানে দেখো যে তড়িৎ ঋণাত্মকতার মানের কারণে নাইট্রোজেন থেকে একটি ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টেনে নিয়ে ঋণাত্মক আধান অংশগ্রহণ করলো। তাহলে মেটা পজিশনে অর্থ পজিশনে নাইট্রোজেনের ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় এটা অ্যান্সার হবে যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হচ্ছে অর্থোনাইট্রোফেনল। হ্যাঁ, তার পরবর্তীতে হচ্ছে নিচের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে? অ্যান্সারে আছে ভ্যানাডিয়াম, কোবাল্ট, ক্রোমিয়াম আর আয়রন। এখানে ক্রোমিয়াম হবে সর্বোচ্চ। ক্রোমিয়াম 6 পর্যন্ত জারণমান প্রদর্শন করে। পর্যায় সারণীর জনক আমরা জানি দিমিত্রি মেন্ডেলিভ। নিচের কোনটি সাধারণত তরল অবস্থায় থাকে? তরল অবস্থায় পর্যায় সারণী সম্পর্কে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য গ্রহণ করি। পর্যায় সারণী 118টি মৌল, এর মধ্যে 3 ভাগে ভাগ করতে পারি: ধাতু, অধাতু আর একটা হচ্ছে অপধাতু। ধাতু আমাদের হচ্ছে 94টি, অধাতু হচ্ছে 18টি আর অপধাতু হচ্ছে 6টি। মোট হচ্ছে 118টি। 118টির মধ্যে হচ্ছে এখানে
93টি হচ্ছে কঠিন, 93টি আর একটি হচ্ছে তরল, সেটা হচ্ছে যে Hg। মার্কারি হচ্ছে ধাতুর মধ্যে তরল। অধাতুর মধ্যে গ্যাস হচ্ছে 11টি, তরল অধাতুর মধ্যে তরল হচ্ছে ব্রোমিন গ্যাস, আর কঠিন হচ্ছে 6টি। এই কঠিন 6টিকে, তাইলে অধাতুর মধ্যে কঠিন কয়টি? অধাতুর মধ্যে কঠিন হয়েছে 6টি। IC@CP সপস। আইতে হচ্ছে আয়োডিন, সিতে হচ্ছে যে সেলেনিয়াম, এতে হচ্ছে অ্যাস্টাটিন, সিতে হচ্ছে কার্বন, পিতে হচ্ছে ফসফরাস, এসতে হচ্ছে সালফার। এখন অপধাতু হচ্ছে 6টি। অপধাতু 6টি। এই 6টি হচ্ছে জি স্যার আসেন সাবধানে তুলে বসেন, এটা শর্টকাট। জি স্যার আসেন। অধাতুর মধ্যে আছে জি স্যার আসেন সাবধানে তুলে বসেন। জিতে হচ্ছে জার্মেনিয়াম, সারতে হচ্ছে সিলিকন, আসেনতে হচ্ছে আর্সেনিক, সাবধানে হচ্ছে যে অ্যান্টিমনি, টেলোরিয়াম, আর হচ্ছে বোরন। তাহলে আমরা পর্যায় সারণী 118টি মৌল সম্পর্কে বিস্তারিত জানলাম। ধাতু হচ্ছে 94টি, অধাতু হচ্ছে 18টি, আর অপধাতু হচ্ছে 6টি। এটা আমরা শর্টকাটেও জেনে ফেললাম। এখন দেখি আমাদের এখানে বলছে যে নিচের কোনটি সাধারণ অবস্থায় তরল। তাহলে ব্রোমিন। শরীরে মেটাবলিজমে অংশগ্রহণ করে কোন বন্ধন? তাহলে শরীরে মেটাবলিজম, এই কথার অর্থ জানতে হবে। মেটাবলিজম হচ্ছে যে দেহের যে কার্যক্রম, খাদ্য বিভাগের ক্ষেত্রে যে সকল বিক্রিয়া অংশগ্রহণ করে তাদের সমষ্টিগত ফলাফলকেই আমরা শরীরে মেটাবলিজমে অংশগ্রহণ করে সেটাই হচ্ছে, এই বিক্রিয়াগুলোকে একত্রে বলবো মেটাবলিজম। তাহলে অবশ্যই হাইড্রোজেন বন্ধন থাকবে। অবশ্যই ক্লোরিনের অণুতে কোন ধরনের বন্ধন বিদ্যমান? এখানে এই প্রশ্নটির উত্তর করতে হবে আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান থেকে। তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে ক্লোরিন হচ্ছে যে 3। এখানে উত্তর হবে যে অপোলার সমযোজী বন্ধন। তাহলে সর্বসাকুল্যে কয়টি প্রশ্ন হয়ে গেল আমাদের।